মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন পাঠদান কর্মসূচির শিক্ষার্থী আমাদের সবাইকে আমি মঞ্জুর আহমান, প্রভাষক, পদার্থবিজ্ঞান, সবুজুল ইসলাম মহিলা ডিগ্রি কলেজ। আজ আমি পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর দিয়ে আমরা শুরু করব আমাদের শিক্ষা কার্যক্রম। আমাদের অধ্যায়ের নাম ভেক্টর। আমাদের ভেক্টর বিষয়ে আমরা যখন জানবো তখন তার আগে আমাদের প্রথমে একটু জানতে হবে রাশি সম্পর্কে। রাশি আসলে কি? আমরা জানি যাদেরকে পরিমাপ করা যায়, অর্থাৎ পরিমাপযোগ্য যা কিছু আমরা দেখি বা আমরা পাই সবগুলোকে আমরা রাশি। এখন এই রাশিগুলোর মধ্য থেকে কিছু কিছু রাশিকে আছে আমরা শুধু মান দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ মান দিলেই সেটা বোঝা সম্ভব হয়। আবার অনেক অনেক রাশি আছে যাদেরকে আমরা শুধু মান দিলে সেটা প্রকাশ করা সম্ভব হয় না বা বোঝাও যায় না। তবে তার জন্য বা বোঝার জন্য বা প্রকাশ করার জন্য তার সাথে আরও অনেকটা জিনিসের প্রয়োজন হয়, যেটা হলো তার দিক। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু রাশি মান দিয়ে প্রকাশ করা যাচ্ছে, আর কিছু রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটার প্রয়োজন হয়। তাহলে এই কারণে আমরা রাশিকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছি। একটা কি, যাদেরকে শুধু মান দিয়ে প্রকাশ করা সম্ভব হচ্ছে তাদেরকে আমরা বলি স্কেলার রাশি বা অদিক রাশি। আর যাদেরকে শুধু মান দিয়ে প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তার সাথে দিকেরও প্রয়োজন হচ্ছে, তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি বা দিক রাশি বা আমাদের যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর, আমরা ভেক্টর নিয়ে কিন্তু এই অধ্যায় বেশি আলোচনা করব। আচ্ছা, যাই হোক, আমাদের ভেক্টর রাশি আর স্কেলার রাশি, এখন এই দুইটা রাশি সম্পর্কে আরো ভালোভাবে আমরা জানতে পারবো যদি এই দুইটা রাশি উদাহরণ আমরা দিতে পারি। আমরা সিম্পল একটা উদাহরণ যদি বলি যে একটা দূরত্ব, আমি এই অবস্থান থেকে যাত্রা শুরু করে কি অবস্থানে গেলাম, তাহলে আমার দূরত্ব আমি অতিক্রম করলাম ওপি দূরত্ব। তাহলে এটা দূরত্ব বললেই কিন্তু বোঝা যাচ্ছে দূরত্বটাকে শুধু মান দিয়ে প্রকাশ করলেই হচ্ছে যে কত দূরত্ব গেলাম, 2 কিলোমিটার বা 5 কিলোমিটার বা 100 কিলোমিটার, যাই বলি না কেন সেটা মান দিলেই বোঝা যাচ্ছে যে আমি এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের অদিক রাশি বা স্কেলার রাশি, দূরত্ব। কিন্তু আমরা যদি বলি সরণ, অর্থাৎ একটা বস্তু ও বিন্দু থেকে যাত্রা শুরু করে বিভিন্ন পথ ঘুরে সে পি বিন্দুতে এসে যাত্রা শেষ করলো, তাহলে তার সরণটা কি হবে? আমরা জানি সরণের সংজ্ঞা বলতে কি, যে বিন্দু থেকে সে যাত্রা শুরু করলো আর যে বিন্দুতে সে যাত্রা শেষ করলো এর মধ্যকার যে দূরত্ব সেইটা হবে সরণের মান। যেহেতু সরণ ভেক্টর রাশি তাহলে তার মান আছে, দিক আছে, তাহলে দিকটা হবে কি, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তার মানে আমাদের ওপি সরণ, ঠিক আছে? তাহলে এটা আমাদের অবশ্যই হবে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির উদাহরণ আমরা হিসাবে দিতে পারি সরণকে, আর স্কেলার রাশির উদাহরণ হিসাবে আমরা দিতে পারি দূরত্বকে।
আমরা জানি সরণের মান হচ্ছে দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের যেহেতু ওপি একটা ভেক্টর, তাই না, তাহলে এই ওপি ভেক্টরকে আমরা যখন কাগজে কলমে লিখব কেমন ভাবে লিখতে পারি আমরা, বা দেখে আমরা কিভাবে বুঝতে পারি যে এটা একটা ভেক্টর রাশি। সেজন্য আমরা ওপিটাকে ঠিক এভাবে লিখতে পারি, উপরে একটা তীর দিয়ে, অথবা আমরা এইভাবে লিখতে পারি ওপি, তার নিচে একটা বার দিয়েও লিখতে পারি। কিন্তু আমরা কখনো এই ওপি এর উপরে কখনো বার দিব না, বার দিলে এটা কি হবে, এটা হয়ে যাবে গড় মান, সেটা অন্য একটা বিষয় এসে যাবে। আমরা অনেক সময় শিক্ষার্থীরা দ্রুততার সাথে লিখতে যে অনেক সময় তীরের পরিবর্তে ওরকম বার দিয়ে যায়, যেটা একটা মারাত্মক ভুল, ঠিক আছে। এছাড়া আমরা অন্যভাবে লিখতে পারি, এটাকে খুব মোটা করে কালার করে লিখতে পারি, কিন্তু আমাদের সময়ের সংক্ষেপের কারণে আমরা কিন্তু এটা করতে পারি না, যার জন্য আমাদের এই পদ্ধতিটাই সবচেয়ে ভালো এবং সবচেয়ে কম সময়ের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারি এবং এটার দ্বারা আমরা বোঝাতে পারি যে এটা একটা ভেক্টর রাশি। আচ্ছা, আবার দেখো এখানে আরেকটা কথা বলে নিই যে আমাদের সবার যেমন বিভিন্ন বড় বড় নাম থাকে, ভালো নাম এবং বেশ বড় নাম, কিন্তু বাসায় আমাদেরকে সবসময় ডাকা হয় ছোট একটা সংক্ষিপ্ত নামে, যেটাকে আমরা বলি ডাক নাম বা ছোট নাম। আমাদের ওপি একটা বড় ভেক্টর ওপি, তাই না। এখন এটাকে আমরা সংক্ষিপ্ত করতেও পারি, যেমন এটাকে একটা ছোট নাম দিতে পারি এ ভেক্টর, তার মানে ওপি ভেক্টরটাকে আমরা সংক্ষিপ্ত করলাম এ ভেক্টর হিসাবে, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা জানি যে ভেক্টর রাশির মান এবং দিক দুইটা জিনিস আছে, তাহলে কোনো সময় যদি আমার ভেক্টর রাশি শুধু মানের প্রয়োজন হয়, তাহলে আমরা দিক থেকে সেটাকে আলাদা করব কিভাবে। আমরা যেমন জানি আমাদের দেহের সাথে আত্মা জড়িত থাকে, আত্মাকে তুলে নিলে দেহ মারা যায়, তাই না। অথবা এটাকে একটা এরকম উদাহরণ হিসাবে যদি দিতে পারি যে আমরা যখন বড় বড় ছুটিতে বা বড় বড় কোনো অনুষ্ঠানের সময় আমরা যখন গ্রামে যাই, তখন গ্রামের আমাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে পেয়ে খুব খুশি হয়। খুশি হয়ে তারা কি করে, পুকুর থেকে বড় বড় মাছ ধরে। এখন সেই দৃশ্য দেখার জন্য আমরা তখন পুকুর ঘাটে যাই, পুকুর ঘাটে কীভাবে তারা মাছ ধরছে সেগুলো দেখি। আসলে ব্যাপারটা এরকম যে পুকুরের পানির ভিতরে মাছ থাকে। এখন মাছকে যদি আমরা আলাদাভাবে করতে চাই বা পুকুর থেকে যদি আলাদা করতে চাই, তাহলে কি করি, আমরা জাল ফেলি, জাল ফেলে সেই মাছটাকে পানি থেকে আলাদা করে নিয়ে আসি। তাহলে আমাদের এরকম ভেক্টর রাশির যেহেতু মান এবং দিক দুইটা জিনিস আছে, তাহলে দিক থেকে যদি আমাদের কোনো সময় মানের প্রয়োজন হয়, তাহলে সেই মানটাকে যখন আমরা আলাদা করতে চাই, তখন আমাদের একটা বিশেষ ব্যবস্থা নিতে হবে। সেইটা হলো ওটাকে আমাদের মডুলাস করতে হবে। মডুলাস করলে আমাদের শুধু মানটা পাবো ওপি পাবো, তখন এটা একটা স্কেলার রাশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানবো যেহেতু আমাদের অধ্যায়ের নাম ভেক্টর, ফলে আমাদের অনেক রকমের ভেক্টর আছে, সেগুলোর থেকে কিছু কিছু ভেক্টর আমরা জেনে নিব বা জানতে হবে। যেমন বিভিন্ন রকমের মানুষ থাকে, কেউ কালো, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ এশিয়ান, কেউ চাইনিজ, কেউ আমেরিকান, এরকম থাকে। আমাদের ভেক্টরগুলো বিভিন্ন রকমের ভেক্টর আছে, তার মধ্যে থেকে আমরা কিছু কিছু ভেক্টর আমরা জেনে নিব। যেমন প্রথমে আমরা আসি এখন করে একক ভেক্টর, 2 নম্বরে আমরা আসি নাল বা শূন্য ভেক্টর, 3 নম্বরে আমরা আসি আয়ত একক ভেক্টর, 4 নম্বরে আমরা আসছি অবস্থান ভেক্টর। এই 4টা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। আরো অনেক ভেক্টর আছে, তার মধ্যে থেকে আমরা 4টা জানব। প্রথমে আমরা আসি একক ভেক্টর।
একক ভেক্টরটা আসলে কি? একক ভেক্টরটা হলো, যেহেতু ভেক্টরের মান এবং দিক দুইটা আছে, তাহলে এরকম একটা ভেক্টরকে শুধুমাত্র সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমরা যে ভেক্টর পাবো তাকে আমরা বলি একক ভেক্টর। ঠিক আছে? তাহলে সেটা কিভাবে পাবো? ধরো আমাদের ওপি একটা ভেক্টর ছিল, তাহলে এই ওপি ভেক্টরকে ওপি ভেক্টরের মান দিয়ে ভাগ করব, ভাগ করলে আমাদের যে নতুন ভেক্টরটা আসবে, ধরো সেই ভেক্টরটার নাম দিলাম এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের একক ভেক্টর। এখন এখানে লক্ষণীয় বিষয় হলো যে একক ভেক্টরগুলোকে কিন্তু সবসময় আমরা একটা বিশেষ চিহ্ন ব্যবহার করি, সেই চিহ্নটা হচ্ছে টুপি টাইপের, অর্থাৎ টুপি বলে থাকি। তাহলে যতগুলো ভেক্টরের মাথায় আমরা টুপি দেখব তাদের সবাইকে আমরা কিন্তু বলবো একক ভেক্টর। আর এই একক ভেক্টরের মান সবসময় একক। একক বলতে এখানে যদি আমাদের সেটা বেগ হয় তাহলে তার একক হবে মিটার পার সেকেন্ড, যদি আমাদের সেটা ত্বরণ হয় তাহলে তার একক হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, এরকম। তাহলে এই একক বলতে ওই এককের কথাই বোঝানো হয়েছে। ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের একক ভেক্টর। এবার আমরা আসবো নাল বা শূন্য ভেক্টর। এই নাল বা শূন্য ভেক্টর কি? যদি কোনো ভেক্টরের মান যদি শূন্য হয়, দিক যাই থাকুক না কেন, যদি মানটা শূন্য হয় তাহলে সেই ভেক্টরটাকে আমরা বলছি নাল বা শূন্য ভেক্টর। আর আয়ত একক ভেক্টর, এই আয়ত একক ভেক্টর নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। সেটা হলো যে আমরা যখন গ্রাফ করি তখন গ্রাফে অনেক সময় দেখা যায় দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক গ্রাফ করতে হয়। আমাদের গ্রাফ কাগজে আমরা সবসময় এরকম একটা লিখি, যেদিকে এক্স অক্ষ থাকে এদিকে ওয়াই অক্ষ থাকে, এটা দ্বিমাত্রিকের ক্ষেত্রে। আর যদি ত্রিমাত্রিক হয় তাহলে এদিকে থাকে আমাদের জেড অক্ষ, এবং প্রত্যেকের মূল বিন্দুটাকে আমরা শূন্য বিন্দুতে দেখাবো, দেখাবো। ঠিক আছে? আবার ব্যাপারটা কি, তিনটা অক্ষই কিন্তু আবার প্রত্যেকের সাথে লম্বভাবে জড়িত। যেমন আমি যদি আমার এই হাতের আঙুলগুলোকে প্রসারিত করতে, দেখো যে এই আঙুলের সাথে এই আঙুল 90 ডিগ্রি অবস্থানে আছে, এই আঙুলের সাথে এই আঙুল দেখো 90 ডিগ্রি অবস্থানে আছে, আবার এই আঙুলের সাথে এই আঙুল 90 ডিগ্রি অবস্থানে আছে। অর্থাৎ প্রত্যেকটা অক্ষের সাথে লম্বভাবে থাকবে। এটাকে আমরা বলি ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে তিনটা অক্ষ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। এই তিনটা অক্ষ বরাবর তিনটা বিশেষ একক ভেক্টর অবস্থান করে। কি কি? এক্স অক্ষ বরাবর আমাদের থাকবে আই একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর থাকবে জে একক ভেক্টর, আর জেড অক্ষ বরাবর থাকবে কে একক ভেক্টর। এই তিনটা একক ভেক্টরকে আমরা বলি আয়ত একক ভেক্টর। ঠিক আছে? এখন এখানে একটা জিনিস জানতে হবে যে আমাদের এই এক্স অক্ষ বরাবর যে আই একক ভেক্টরটা অবস্থান করে, এ কখনো ওয়াই বা জেড অক্ষে যাবে না। যে একক ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর থাকে সে কখনো এক্স বা জেড অক্ষে যাবে না। কে জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরটা অবস্থান করে সে কখনো এক্স বা ওয়াই অক্ষ বরাবর যাবে না। অর্থাৎ যার যেটা অবস্থান সে সেই অবস্থানে সবসময় থাকে। তাহলে এই তিনটাকে আমরা বলছি আয়ত একক ভেক্টর। আর অবস্থান ভেক্টরটা কি? এই অবস্থান ভেক্টরটা জানার আগে আমাদের সবার আগে একটু জানতে হবে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। প্রসঙ্গ কাঠামোটা আসলে কি? আমরা যদি বলি আমাদের এই কলেজ, এটাকে বিশাল বা বড় মাপের একটা স্থাপনা, এটাকে আমি কখনো পকেটে করে অথবা হাত দিয়ে মুঠো করে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারি না। তাহলে এরকম যেসব কাঠামো বা অবকাঠামো যাদেরকে সরানো সম্ভব নয় তাদেরকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এবং এগুলো অবশ্যই হতে হবে স্থির। যদিও আমাদের কোনো কিছুই দুনিয়ার কোনো কিছু স্থির নয়, একটা একটা
সাপেক্ষে গতিশীল, তারপর আপাত দৃষ্টিতে আমাদের দেখা যায় যে কলেজটা আমাদের দৃষ্টিতে স্থির, বা এই ধরনের যেসব স্থির বড় স্থাপনা আছে যেগুলোকে সরানো সম্ভব নয় তাদেরকে আমরা প্রসঙ্গ কাঠামো হিসাবে তুলনা করতে পারি। আর খাতায় কলমে যখন আমরা কাজ করি তখন আমাদের এই দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থাকেও আমরা কিন্তু প্রসঙ্গ কাঠামো হিসাবে বিবেচনা করি। তাহলে এখানে আমাদের অবস্থান ভেক্টর কি হবে? আমাদের মনে করলাম যে আমাদের একটা প্রসঙ্গ কাঠামো, এর মূল বিন্দুটা হচ্ছে আমাদের ও বিন্দু, এখানে একটা আছে পি বিন্দু একটা আছে। এখন পি বিন্দুটা ধরো এলোমেলোভাবে বিভিন্ন অবস্থানে থাকতে পারে। এখন আমরা এটাকে চিহ্নিত করব কিভাবে? এই ও বিন্দু প্রসঙ্গ কাঠামোর ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান আমরা একটা ভেক্টর দিয়ে প্রকাশ করব, ওপি ভেক্টর দিয়ে প্রকাশ করব। তাহলে আমাদের এই ওপি ভেক্টরটাই হবে অবস্থান ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, আমাদের যেহেতু স্কেলার রাশির শুধু মান আছে, আমি বাজারে গেলাম, বাজারে 4-5 পদের মাছ কিনলাম, ধরো 500 মাছ কিনলাম 2 কেজি, ইলিশ মাছ কিনলাম 1 কেজি, এরপরে ধরো চিংড়ি মাছ কিনলাম 1 কেজি, এরপরে দেখো রুই মাছ কিনলাম 2 কেজি। তাহলে টোটাল আমি মাছ কতটুকু কিনলাম? 2 + 1 + 1 + 2 = 6 কেজি। এটা আমরা কিভাবে করলাম? গণিতের যে সাধারণ নিয়ম ছিল যোগ বা বিয়োগের, ঠিক সেই নিয়ম ফলো করে আমরা এই যোগটা করতে পেরেছি। কেন? কারণ আমাদের স্কেলার রাশি শুধু মান আছে, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে এটা সম্ভব, বা এই সাধারণ গণিতের নিয়মে আমরা সেটাকে যোগ বা বিয়োগ করতে পারি কি, সেটা আমাদের একটু দেখতে হবে। কিভাবে দেখতে হবে? তার জন্য আমরা একটু গল্প করব। কি গল্প? আমি মনে করলাম এই একটা বিন্দু, যেখান থেকে একটা অসুস্থ ভদ্রলোক তার সুস্থতার জন্য প্রতিদিন সকালবেলায় প্রায় 2 কিলোমিটার হেঁটে এই বি অবস্থানে একটা পার্কে যায়। সে পার্কে অবস্থান করে তার বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলে আবার 2 কিলোমিটার ফেরত এসে বাসায় আসে। প্রতিদিনের মতন সে যখন একদিন গেল, সে ঠিক পার্কে যাওয়ার আগে সে অসুস্থ বোধ করল। চিন্তা করলো আমি পার্কে যাই, পার্কে যে যদি একটু সুস্থ হয়ে তারপরে বাড়ি ফেরত আসবে। কিন্তু পার্কে যে সে সুস্থ হয়নি। না হলে সে চিন্তা করলো যে 2 কিলোমিটার দূরে বাসা আবার যাবো। ওর থেকে সে চিন্তা করলো যে এই সি অবস্থান, যেটা পার্ক থেকে 1/2 কিলোমিটার দূরে, সেখানে তার মেয়ের বাসা আছে। চিন্তা করলো কি, যদি আমি 2 কিলোমিটারের থেকে 1/2 কিলোমিটার যদি আমি অতিক্রম করে মেয়ের বাসায় যাই, তাহলে আমার কষ্টও কম হবে, দ্রুত চিকিৎসার ব্যবস্থাটা হবে। ঠিক আছে? তাহলে সে যদি সি অবস্থানে যেত বা যায়, তাহলে তার স্মরণ হবে কি, যাত্রা শুরু বিন্দু আর যাত্রার শেষের বিন্দুর মধ্যকার দূরত্ব, এবং স্মরণের দিক হবে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তার মানে তার স্মরণ হতে এসি। ঠিক আছে? আচ্ছা, কিন্তু সে পরক্ষণে চিন্তা করলো যে 1/2 কিলোমিটার দূরে মেয়ের বাসায় না যেয়ে যদি এখান থেকে ডি অবস্থান যার দূরত্বটাও ঠিক 1/2 কিলোমিটার, তাহলে এখানে যদি সে যায়, তাহলে ওখানে একটা হসপিটাল আছে, হসপিটালে যাওয়ার সাথে সাথে তার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে, এবং হসপিটাল থেকে কোনোভাবে সে বাসায়, মেয়ের বাসায় যেখানে আত্মীয় স্বজনকে জানাতে পারবে, এবং তারা আসার আগে তার ট্রিটমেন্ট অলরেডি শুরু হয়ে যাবে। তাহলে বুদ্ধিমানের কাজ হবে ডি বিন্দুতে হসপিটালে পৌঁছে যাওয়া, তাই তো? এখন সে যদি ডি বিন্দুতে যাইতো বা যায়, তাহলে তার স্মরণ হবে। ঠিক আছে? দেখো 2 কিলোমিটার আর হাফ 2.5 কিলোমিটার, এখানেও দেখো 2 কিলোমিটার আর হাফ 2.5 কিলোমিটার, কিন্তু এক্ষেত্রে এসি আর এডি এটি এক সমান না। কেন সমান না?
দিকের কারণে। ঠিক আছে, তাহলে মান যাই থাকুক না কেন দিকের কারণে আমাদের এখানে সরণ পরিবর্তিত হয়ে গেছে। আর সরণের মানটা আমরা পেয়েছি কি, প্রথম ক্ষেত্রে এই দুইটার যোগফল বা লব্ধি, যেটা যোগফলকে আমরা লব্ধি বলে থাকি, সেটা হচ্ছে আমাদের এসি। আবার এবি আর বিবি এর লব্ধি আমরা পেয়েছি এবি। তাহলে আমাদের সাধারণ গণিতের যে নিয়ম, সেই নিয়ম ফলো করতেছে না। তাহলে ফলো করতেছে কিভাবে? তাহলে দেখো এখানে আমাদের এসি এবিসি, যদি সি বিন্দুতে যেত তাহলে এবিসি ত্রিভুজের এই তৃতীয় বাহু হতো এই দুটা ভেক্টরের লব্ধির ফল বা যোগের ফল। আর যদি বি বিন্দুতে যেত তাহলে দেখো এবিবি এই ত্রিভুজের দুইটা বাহুর লব্ধি হচ্ছে আমাদের তৃতীয় বাহু। তাহলে আমরা দেখো আমরা দুইটা জিনিস পাচ্ছি, যে আমাদের প্রথমটা আমাদের ত্রিভুজের তৃতীয় বাহুটা ওই দুটো বাহুর যোগফল, আর এইটাও এই ত্রিভুজের তৃতীয় বাহুটা ওই দুটো বাহুর যোগফল। অর্থাৎ ত্রিভুজ সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এখানে ফলাফলটা পাচ্ছি বা যোগ করতে পারছি। তার মানে আমাদের এই ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ এইসব বিষয় আমরা গণিতে একটা শাখায় আমরা পাই, যেটাকে আমরা বলি জ্যামিতি। তার মানে জ্যামিতিক উপায়ে আমাদের ভেক্টরের যোগ বা বিয়োগ আমরা করতে পারি। আর ভেক্টরের এই যোগ বিয়োগ সংক্রান্ত গণিতের এই শাখাটাকে আমরা বলি ভেক্টর বীজগণিত। ঠিক আছে, এবার আরেকটা কথা একটু বলে নিই, আমাদের যোগ আর বিয়োগ কিন্তু একই। কেমন? আমাদের 5 একটা সংখ্যা, তার সঙ্গে যদি আমরা ঋণাত্মক 2 যদি আমরা যোগ করি, তাহলে আসলে সেটা হয় কি 5 বিয়োগ 2 সমান 3। অর্থাৎ বিয়োগ এক প্রকার যোগ। আজকে এই পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করছি। আগামী দিন ইনশাল্লাহ পরের দিক থেকে আবার আমরা শুরু করবো এরপর। আল্লাহ হাফেজ।